কমপ্লিট জায়গাটা ঘিরে দেয়া আছে, কমপ্লিট জায়গাটা ঘিরে দেওয়া হচ্ছে। লালমনিরহাট আমরা ঘিরে রেখেছি। যদি এখানে কোনোভাবে তারা কিছু করার চেষ্টাও করে, কিছু ভাবনাও চিন্তা থাকে, শুরু হওয়ার আগে কিন্তু সেই খেলা ভেঙে সফল। মানে আমার কথা হচ্ছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমরা তিনটে জায়গা, স্ট্র্যাটেজিক জায়গা তো আমরা দেখাচ্ছি, একটা কিষানগঞ্জ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এবং যেরকম কর্নেল চৌধুরী বললেন যে সেখানে আমাদের কি কি প্রস্তুতি রয়েছে, এবং কোনো রকম মুভমেন্ট যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে কীরকম অ্যাকশন হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে এই সবসময় বলে না যে সেনাবাহিনীর তরফ থেকে রিটেলিয়েটরি অ্যাকশনের জন্য ভারত সবসময় প্রস্তুত। ভারতের যে ঘোষিত নীতি, সেই নীতি অনুযায়ী ভারত কখনো কোনো দেশকে আগে আক্রমণ করে না, কোনো দেশকে আগে উত্তক্ত করবে না। এবং বাংলাদেশের মতন দেশ, যে দেশকে নিজে হাতে লালন পালন করেছে ভারত, সেই দেশকে তো কখনোই না এখনো পর্যন্ত, মানে কয়েক বছর, মানে এতদিন পর্যন্ত। কিন্তু বিগত কয়েক মাসে বা বিগত কয়েক বছরে, এক বছর কয়েক মাসে দেখা যাচ্ছে পরিস্থিতি পাল্টেছে, সিচুয়েশন পাল্টেছে, যেখানে বাংলাদেশকে বিশেষ করে গুরুত্ব দিতে হচ্ছে, এবং বাংলাদেশের যে ভেতরে যে অ্যান্টি ইন্ডিয়া একটা তত্ত্ব কাজ করছে পরিষ্কারভাবে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কর্নেল চৌধুরী, আমরা এর আগে আলোচনায় অনেকবার এই কথা আমাদের সঙ্গে মানে আলোচনায় উঠেছে, সেটা হচ্ছে যে আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, তিনি তো এটাও বলেছেন যে এর পরে যখনই কোনো অ্যাকশন হবে ভারতের বিরুদ্ধে সেটা ইস্ট ফ্রন্ট থেকে হবে। তার মানে ইস্ট ফ্রন্ট মানে হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান যদি সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো মদত না দেয় বাংলাদেশকে, তাহলে ইস্ট ফ্রন্ট থেকে উত্তেজনা সৃষ্টি করা বা ইস্ট ফ্রন্ট থেকে ভারতকে উত্তক্ত করার জায়গাটা তৈরি হওয়ার কোনো জায়গাই তৈরি হয় না। তো এক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেমন আমাদের হাসিমারা যে বায়ুসেনা বেস রয়েছে, সেই জায়গাটার কথা একটা উদাহরণ হিসেবে বললাম। এই জায়গাগুলোতে একটু শুধু একটা, মানে আমি খুব ডিটেলসে যাচ্ছি না কারণ ভারতের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার, এখানে ব্রহ্মোস বা ধরুন এখানে যে রাফাল ফাইটার জেট তো এখানে রয়েছে, এক স্কোয়াড্রন রাফাল ফাইটার জেট রয়েছে এখানে। তো এই যে মানে তৈরি হয়ে থাকা বা প্রিপারেশনগুলো, যেরকম আমি ব্রহ্মোসের কথা বললাম, এই প্রিপারেশনগুলো কি এখানে তৈরি করা আছে বা করা হচ্ছে, এরকম কোনো ইনফরমেশন কি আছে আপনার কাছে? তখন আমি এত যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। কালকেই 16ই ডিসেম্বর বিজয় দিবস, এবং আপনাদের সবাই যারা বাংলাদেশে যারা জামাতগুলো আমাকে গালাগালি দিচ্ছে, আমার ছোট ভাই আস্তাক বাংলা স্বপনকে যারা গালাগালি দিচ্ছে, আপনারা নিশ্চিতভাবে, আপনাদের অধিকার আছে, ফ্রিডম অফ রাইট আছে, যত কুৎসিত ভাষায় গালাগালি দিতে পারেন নিশ্চিতভাবে দিন। তবে মনে রাখবেন, ওই 16ই ডিসেম্বর 1971-এ 93,000 পাকিস্তানি সৈনিককে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল ভারতের সামরিক বাহিনী। এই কথাটা ভুলবেন না, এই কথাটা মনে রাখবেন। 93,000, নাম্বারটা মনে রাখবেন, 93,000 হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল 1971-এ ভারতের বাহিনী। এবং পিঠ দেখিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশের তখন যা পপুলেশন ছিল, তখন 7-8 কোটি লোক ছিল, 10 কোটি লোক ছিল, এখন 18 কোটি লোক, তাদের এই পাকিস্তানি যারা আপনাদের যাদের ওপর ভরসা, পিঠ দেখিয়ে কিন্তু পালিয়ে গেছে, তারা পিঠ দেখিয়ে পালিয়ে গেছিল। এবং আজকে 2025-এ যাদের ওপর ভরসা করছেন, তাদের আমি আবার বলতে চাই, তারা 1971-এ তো পালিয়ে গেছিল। তারপর কার্গিলে কি হয়েছে, ভারত কি করেছে সবাই জানে। বিভিন্ন সময়ে ভারত এসব সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তান, সবাই জানে। অপারেশন সিন্দুরের কথাও 3 দিনে তাকে হাঁটু গেড়ে ভারতের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের ছেড়ে দে ভাই, আমাদের প্রাণটাকে বাঁচাওয়া। সেই জায়গা থেকে যদি বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ পাকিস্তানের কোনো সাপোর্ট পাবে, যদি এই দুঃসাহস বাংলাদেশ দেখা শুরু করে, এই বারবার যেটা বলছে, আপনি যেটা বললেন, পূর্ব থেকে আক্রমণ হবে ভারতের ওপর, সেটা সামরিক আক্রমণ করবে না ওরা বেশি আক্রমণ, যেটা ওরা এক্সপার্ট, সেটা হচ্ছে জঙ্গি আক্রমণ। কারণ পিঠের পেছন থেকে মারতে ওরা এক্সপার্ট। তো আমি মনে করি যে ওরা সামনে আসার ওদের ক্ষমতা নেই, পিঠের থেকে জঙ্গি আক্রমণ করতেই পারে, যেমন এই দিল্লিতে লাল কেল্লা ব্লাস্ট করলো, সেইভাবে ওরা করতে পারে।
আমাদের সামরিক বাহিনী পৃথিবীর ওয়ার্ল্ড ইন্ডেক্সে, মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্সে ৪র্থ নম্বর, নাম্বার 4, এবং বাংলাদেশের ৩৫ এবং পাকিস্তানের ১২। এই নাম্বারগুলো যেন মনে রাখে, এবং ভারতের সামরিক বাহিনী, আমি ব্রহ্মোস রেডি না, হাসিমারায় প্লেন রাফাল রেডি, আমি এই সম্বন্ধে আমার ১৮ কোটি বাংলাদেশ বন্ধু যারা দেখছেন তাদের আমি ভয়ভীত করতে চাই না। তবে এইটুকুনি বলতে পারি, যদি সামনাসামনি আক্রমণ করতে চায় পাকিস্তানের সাপোর্ট নিয়েও, অথবা অন্য কোনো রাষ্ট্রের যার নাম আমি নিলাম না, ভারতবর্ষ যদি একবার মানে ঝেড়ে ওঠে, তাহলে ৬ ঘন্টায় বাংলাদেশ থাকবে কিনা আমি বলি। ৬ ঘন্টা মনে রাখবেন, ঘন্টাটা বললাম ৬ ঘন্টা, ৪ ঘন্টা না, ৮ ঘন্টা না, ৬ ঘন্টায় বাংলাদেশের ঢাকা থাকবে কিনা প্রশ্ন চিহ্ন মধ্যে আমি রেখে দিলাম। তবে এই কথাগুলো আমি বলতে চাই না স্বপন, আজকে আমি বাংলাদেশকে নিজেদের সৌহার্দ্যপূর্ণ আমাদের যে রিলেশনশিপ তার মধ্যেই আমরা রাখতে চাই, আমরা পাশে বাংলাদেশে থাকতে চাই। আমরা ১৮ কোটি মানুষকে, বাংলাদেশি যারা আছেন, ভাষা এক বলে, বিশেষ করে আমরা যারা পশ্চিমবাংলায় আছি, আমাদের কৃষ্টি, আমাদের সৃষ্টি, আমাদের ভাষা, আমাদের সাহিত্য কোথাও না কোথাও জুড়ে আছে বলে আমরা কটূক্তি আমরা বাংলাদেশ বন্ধুদের করতে চাই না। একসাথে থাকুন, ভালো থাকুন, এবং এই প্যারিস অথবা ওয়াশিংটন থেকে ডিপ স্টেট যে চাচা ইউনিসকে পাঠিয়েছে তাকে ভদ্র ভাষায় বলতে চাই না, যেভাবে বাংলাদেশকে শেষ করছে, কানটা ধরে যত তাড়াতাড়ি পারবেন, এই যদিও নোবেল প্রাইজ উইনার, ওইটুকুনি সম্মান আমি দেখাচ্ছি, তার কান ধরে কিন্তু, কারণ আমি দেখছি শিশু বৃদ্ধ যারা বাংলাদেশি আছে তাদের আজকে কিন্তু অনেক বিপদ ঘনিয়ে এসছে। সেই বিপদ থেকে বাঁচতে গেলে চাচা ইউনিসকে বিসর্জন খুব শিগগিরই দিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল চৌধুরী, এতক্ষণ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। এবং আপনাদের সামনেও আমরা বেশ কিছু তথ্য রাখার চেষ্টা করলাম এবং বেশ কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম যে ভারত বিরোধী একটা এজেন্ডা, সেটা কিন্তু বাংলাদেশের মাটি থেকে একেবারে প্রামাণ্য নথি আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। এবং একবার ভাবুন যে ভারতের গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে, ভারতের যে রয়েছে বা আইবি রয়েছে, তাদের কাছে আরও অনেক ইনফরমেশন নিশ্চিতভাবে রয়েছে। এবারে বাংলাদেশ নিজেই বিচার করুক যে ভারতের সঙ্গে একটা সুদৃঢ়, ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা চায়, নাকি গদ্দার পাকিস্তানের সঙ্গে, যে পাকিস্তান তাদের কি হাল করেছিল ৭১-এ বা তারও আগে থেকে, সেই পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চায়। আপনাদের মতামত আপনারা জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।